বিশ্বকাপে যেতে হবে সেরকমটা না। সেই পার্টিকুলার ক্রিকেটার ওই 14 জনের মধ্যে আসলে জায়গা ডিজার্ভ করেন। 15তম সদস্য হওয়ার কম্পিটিশনে তাকে নেওয়াটাও আমার কাছে মনে হয়েছে এক প্রকার রাজনীতি, পলিটিক্স এবং কারো কারো অপছন্দের কারণে আসলে তিনি ওই 15 জনের মধ্যে আসলে শেষ মুহূর্তে আসলে যেই দুজন কম্পিট করবে শামীম এবং আফিফ, সেখানটাও তিনি জায়গা করে নিতে পারেন নাই। যেহেতু আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং ইভেন কি আমি আজকেও বলেছি যে সুপার লিগটা আরেকজন করুক, আমি চাই যে মিরাজ বা যে কোনো একজন করুক, কারণ ওরা এখান থেকে হ্যাবিট করবে ক্যাপ্টেন্সি যখন এখান থেকে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসন্ন টি-20 বিশ্বকাপের জন্য বাংলাদেশের স্কোয়াড প্রায় চূড়ান্ত করে ফেলেছে বাংলাদেশের নির্বাচক কমিটি। তবে এই স্কোয়াডকে ঘিরে তেমন কোনো দ্বিমত নয়, কিন্তু একটি জায়গা নিয়ে এখনও রয়েছে বেশ কিছু দ্বিমত। দর্শক বন্ধুরা, এবারের বিশ্বকাপে মেহেদী হাসান মিরাজকে কোনো বিবেচনাতেই রেখেছে না, আর একে ঘিরে এখন বেশ কিছু প্রশ্ন জেগেছে। দর্শক বন্ধুরা, তাহলে মেহেদী হাসান মিরাজের পরিবর্তে কাকে নিচ্ছে দলে? আর এ নিয়ে এবার বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন রিয়াসত আজিম ভাই, এবং সেই সাথে মেহেদী হাসান মিরাজকে যে সকল কারণে রাখা হয়নি, এবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন রিয়াসত আজিম ভাই। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা জেনে নিই আসলে কার কারণে এবারের বিশ্বকাপে মেহেদী হাসান মিরাজ বাদ পড়েছেন, কোচ চান্দিকা হাথুরুল সিং নাকি নির্বাচক? তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল বিষয়গুলি পরিপূর্ণ জেনে নিই। আলোচনা হচ্ছে 15তম সদস্য কে হবে এই দলের। 14 জন তো ফিক্সড, এবং সেই 15তম সদস্য হবার ক্ষেত্রে দুজনকে নিয়ে অনেক বেশি আলোচনা। এক্সট্রা পেসার বাংলাদেশ নিতে চায় না, কারণ হচ্ছে সাইফুদ্দিন সহ 4 জন পেসার রয়েছে। বাঁহাতি অর্থোডক্স বোলার অন্য যারা রয়েছেন তাইজুল কিংবা নাসুম, তাদের ব্যাপারে খুব একটা ইন্টারেস্ট নেই। মিডল অর্ডারে বাংলাদেশ দল, টিম ম্যানেজমেন্ট, সিলেকশন প্যানেল, হেড কোচ চান্ডিকা হাথুরুল সিং এবং তার সাথে যারা রয়েছেন তার দল বলে, তারা একজন মিডল অর্ডারে ব্যাটিং অপশন চান। এবং সেই আলোচনায় শামীম হোসেন পাটোয়ারি এবং আফিফ হোসেন ধ্রুব দারুণভাবে আলোচনায় রয়েছেন। 15তম সদস্য হবার ক্ষেত্রে এই দুজনের মধ্যে থেকে একজন নাকি হয়ে যেতে পারেন, সেই ডিসকাশনটা রয়েছে। আমার আলোচনা, আমার আপত্তি, আমার বিতর্ক আমি আজকে স্ট্যাটিস্টিক্স দিয়ে প্রুফ করে দিব। টিম ম্যানেজমেন্ট যে পরিকল্পনাটা করেছে সেই পরিকল্পনায় তারা 100% সফল হতে পারেন। সেই পরিকল্পনা খুব দারুণভাবে কাজে লাগতে পারে বিশ্বকাপে গিয়ে, কিন্তু এই পরিকল্পনা করতে গিয়ে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট একজন পার্টিকুলার ক্রিকেটারের সাথে অন্যায় করেছেন। নট লাইক যে ওই পার্টিকুলার ক্রিকেটারকে শামীম এবং আফিফের সাথে কম্পিট করে 15th মেম্বার হিসেবে জাতীয় দলভুক্ত হতে হবে, বিশ্বকাপে যেতে হবে সেরকমটা না। সেই পার্টিকুলার ক্রিকেটার ওই 14 জনের মধ্যে আসলে জায়গা ডিজার্ভ করেন। 15তম সদস্য হওয়ার কম্পিটিশনে তাকে নেওয়াটাও আমার কাছে মনে হয়েছে এক প্রকার রাজনীতি, পলিটিক্স এবং কারো কারো অপছন্দের কারণে আসলে তিনি ওই 15 জনের মধ্যে আসলে শেষ মুহূর্তে আসলে যেই দুজন কম্পিট করবে শামীম এবং আফিফ, সেখানটাও তিনি জায়গা করে নিতে পারেন নাই। মেহেদী হাসান মিরাজ, কেন মেহেদী হাসান মিরাজকে নিয়ে আমরা বলছি এবং এখানটা একটা দারুণ মূলা ঝুলানো হয়, সেটা হচ্ছে মেহেদী হাসান মিরাজের সাথে কম্পিটিশন হচ্ছে শেখ মাহাদির। শেখ মাহাদি যেহেতু একই টাইপের বোলার, মানে অফ স্পিন বল করেন, মেহেদী হাসান মিরাজও একই টাইপের বোলার। শেখ মাহাদি অনেক ইকোনমিক্যাল, সো মেহেদী হাসান মিরাজকে দরকার নাই। প্রথমত এই কম্পেয়ারটা করারই দরকার নাই। কেন করার দরকার নাই? আচ্ছা, আমরা যখন একটা জাতীয় দল গড়বো, সেই দলে তো আমরা হচ্ছে পারফরমেন্সের ভিত্তিতে ক্রিকেটারদেরকে নেব, তাই তো? পারফরমেন্স হচ্ছে শেষ কথা। বাংলাদেশ জাতীয় দল যে 14 সদস্যের দল এখন পর্যন্ত পরিকল্পনা করা হয়েছে, সেই 14 জনের মধ্যে অন্তত 3 জন ক্রিকেটার আমি আপনাদের দেখাতে পারবো যাদের এই পার্টিকুলার ফরম্যাটে কোনো পারফরমেন্স নাই এখন পর্যন্ত। সাইফুদ্দিনের কথা আমরা যদি চিন্তা করি, আমি সাইফুদ্দিনের বিপক্ষে না, আবারও বলছি, সাইফুদ্দিন ডেফিনেটলি ভেরি মাচ ইম্পর্টেন্ট ক্রিকেটার ফর দ্য ওয়ার্ল্ড কাপ যদি তিনি পারফর্ম করতে পারেন। কতদিন ন্যাশনাল টিমের বাইরে বলেন, বিপিএল এ পারফর্ম করেছেন, জিম্বাবুয়ের বিপক্ষে তিনি সুযোগ পাবেন এবং বিশ্বকাপ পরিকল্পনায় তিনি রয়েছেন। আই সাপোর্ট দ্যাট। সাইফুদ্দিন কি পারফরমেন্সের মধ্যে আছেন? নেই। লিটন কুমার দাস সবশেষ 5টা ম্যাচ খেলেছেন, সেই 5 ম্যাচের মধ্যে ইন্টারন্যাশনাল ক্রিকেটের কথা বলছি, সব ফরম্যাট বিবেচনায় 3টাতে 0 করেছেন, ডাক করেছেন। লিটন কুমার দাসের পারফরমেন্স বিবেচনায় নেই। কেন বিবেচনায় নাই? যদি বিবেচনায় থাকতো, মানে আমরা তো ধরে নিচ্ছি মিরাজের পারফরমেন্স খারাপ, যে কারণে হচ্ছে তাকে বিবেচনা করা হচ্ছে না। পারফরমেন্স আসলে খারাপ কিনা সেই আলোচনা আমি করব। এলকেডির ক্ষেত্রে কিন্তু সেই আলোচনাটা হচ্ছে না। লিটন কুমার দাসকে রাখতে হবে, চান্ডিকা হাথুরুল সিং তাকে পছন্দ করেন। হিসাব খুবই সহজ, খুবই সিম্পল, সরল অঙ্কের মতো। একজন ক্রিকেটার যার এখন পর্যন্ত আন্তর্জাতিক টি-20তে কোনো ডেবুই হয়নি, একটা ম্যাচও তিনি খেলেন নাই ভাই, সিরিয়াসলি, তাকে কেন্দ্র করে পুরো পরিকল্পনা করা হয়েছে যে বাংলাদেশের যে 3 জন ওপেনার 14 সদস্যের দলে থাকবেন, তাদের একজন তিনি হবেন এবং তাকে ঘিরেই পরিকল্পনা করা হবে। তার পার্টনার কে হবে, লিটন নাকি সৌম্য, সেইভাবে হচ্ছে বাংলাদেশ দল 11 সিলেক্ট করবে। মানে তার অবস্থানটা প্রায় পাকা। তানজিদ হাসান তামিম জাতীয় দলে রয়েছেন, তিনি অন্য ফরম্যাটে খেলেছেন, এখন পর্যন্ত টি-20 ডেবু হয় নাই, কিন্তু 14 জনের বিশ্বকাপ স্কোয়াডে তিনি যাচ্ছেনই, এই পরিকল্পনাটাও ডান। একজন ক্রিকেটার এখন পর্যন্ত একটা ম্যাচও খেলেননি, সূর্যকুমার যাদবের কথা আমরা বলতে পারি, টি-20তে দারুণ খেলেন, টেস্টে নামিয়ে দিলে কি হয়? ফরম্যাট ওয়াইজ কিন্তু একজন ক্রিকেটারের পারফরমেন্স আপ ডাউন করে ভাই, সবাই সাকিব আল হাসান না। সেই ক্রিকেটারকেও আমরা 14 সদস্যের যে পূর্ণাঙ্গ দল নিয়ে পরিকল্পনা করছি, 15 জনের মধ্যে 14 জনে ধরে রেখেছি।
আমরা লিটন কুমার দাসের পারফরমেন্স নিয়ে কোনো প্রশ্ন তুলি না। সাইফুদ্দিনকে এখন পর্যন্ত আমরা টেস্ট করিনি, কিন্তু মেহেদী হাসান মিরাজকে আমরা বাতিলের খাতায় ফেলে দিয়েছি। কারোর সাথে আমি কারো কম্পেয়ার করতে চাই না, কিন্তু মেহেদী হাসান মিরাজকে যে এই যে বাতিলের খাতায় টু আর্লি ফেলে দেয়া, গাজী আশরাফ হোসেন লিপুর প্যানেল বলতে পারি, ক্রিকেট অপারেশনস আমরা বলতে পারি হেড কোচ চান্ডিকা হাথুরু সিং এর ঘাউরামি, এটাই আসলে মূল কারণ। আবারও বলে নিচ্ছি, তিনি আসলে চাচ্ছেন না। বলতে পারি ক্যাপ্টেন শান্তর ইনপুট থাকা না থাকা, বলতে পারি এটা কি এক প্রকার অন্যায় না? পারফরমেন্স নিয়ে আলোচনা হতে পারে, পারফরমেন্সের কারণেই মিরাজ বাদ পড়েছে। আসলে একটু পারফরমেন্সটা আমরা দেখার চেষ্টা করি। আমি যদি ওই তিনজনের আলাপ বাদ দিলাম, আমরা তিনজনের ওই সাইফুদ্দিনের আলাপ যদি বাদ দেই, আমরা যদি বাদ দেই হচ্ছে তানজিদ তামিমের হিসাব, লিটন কুমার দাসের 15তম সদস্য হবার ক্ষেত্রেও শামীম এবং আফিফের চেয়ে মেহেদী হাসান মিরাজ তো বেস্ট অপশন, সেই অপশনটা নিয়েও আমরা ভাবি না। মেহেদী হাসান মিরাজ সবশেষ যে 6-7টা টি-20 খেলেছেন, যেগুলোতে তিনি অ্যাপিয়ারেন্স ছিল তার টিমের হয়ে, এবং এই 6টা টি-20 তিনি হচ্ছে বল করার সুযোগ পেয়েছিলেন যেই 3টা ম্যাচে, সেই 3টা ম্যাচের একটাই তার পারফরমেন্স হচ্ছে 12 রানে 4 উইকেট। ইয়েস, 4 for 12, 12 রানে তিনি 4 উইকেট নিয়েছিলেন ইংল্যান্ডের এগেনস্টে ঢাকায়। সেই ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ মেহেদী হাসান মিরাজ। এরপরে তিনি যে ম্যাচেস গুলো খেলেছিলেন 5টা ম্যাচে তিনি হচ্ছে 2টাতে বোলিং করার সুযোগ পান নাই, এবং এই 5 ম্যাচের 2টাতে তাকে 1 ওভার করানো হয়েছে একটায়, আরেকটা করানো হয়েছে 2 ওভার। 1 ওভার যেই ম্যাচে করেছিলেন সেই একটা ওভারে, মানে একটা ওভারই বল করার সুযোগ পেয়েছিলেন। আবারও বলছি, ফরম্যাটেড টি-20 দিয়েছিলেন 9 রান। 2 ওভার যেই ম্যাচে বল করার সুযোগ পেয়েছিলেন দিয়েছিলেন 13 রান। টি-20তে 2 ওভার বল করে 13 রান দিয়েছেন, ভালো। কিন্তু তার আগের যে ইনিংসটায় তিনি বল করার সুযোগ পেয়েছিলেন, সেখানটায় ইংল্যান্ডের বিপক্ষে তিনি 12 রান দিয়ে 4 উইকেট নিয়েছিলেন, যেটা তার ক্যারিয়ার সেরা, এবং ম্যান অফ দ্য ম্যাচ তিনি ছিলেন। বাংলাদেশ সেই সিরিজটা জিতে নেয়, ওই ম্যাচ জয়। এখানে খেলতেছি না, এখানে খেলতেন না, এখানেই খেলি। জাতীয় দল দেখা যাবে ওটা পরেরটা। দেখুন, আমি এই মোহামেডানের ক্যাপ্টেন্সি নেওয়ার আগে আমি রিয়াদ ভাইকে ফার্স্টে বলেছিলাম যে ভাই আপনি ক্যাপ্টেন্সিটা করেন, আমি এবছর আমি এমনি খেলি। তো উনি করে নাই, যেহেতু আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এবং ইভেনকে আমি আজকেও বলেছি যে সুপার লিগটা আরেকজন করুক, আমি চাই যে মিরাজ বা যে কোনো একজন করুক, কারণ ওরা এখান থেকে হ্যাবিট করবে। ক্যাপ্টেন্সি যখন এখান থেকে প্র্যাকটিস করে যাবে, ওদের ন্যাশনাল লেভেলে গিয়ে তাদের জন্য জিনিসটা আরও ইজি হবে। মানে পুরো একটা মুখস্থ থাকবে যে আমি এই জায়গা থেকে ক্যাপ্টেন্সি করে আসছি। তো আমার মনে হয় যে ডেফিনেটলি আমি চাই যে তারা দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাবার্তাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন, অবশেষে এবারের টি-20 বিশ্বকাপের দল প্রায় চূড়ান্ত হয়েছে। তবে সেই চূড়ান্ত পর্যায়ে একটি জায়গা নিয়ে রয়েছে এখনও কিছু দুয়াচা, আর সেই জায়গাকে ঘিরে এখনও রয়েছে নানা প্রশ্ন। তো দর্শক বন্ধুরা, আপনারা রিয়াজ আদানি ভাইয়ের এই সকল কথাগুলো শুনে আপনারা কি বুঝতে পেরেছেন? তবে কি শেষ পর্যন্ত মেহেদী হাসান মিরাজের এই বিশ্বকাপে জায়গা হচ্ছে না? তো দর্শক বন্ধুরা, অন্যদিকে শামীম পাটোয়ারি নাকি আফিফ হোসেন 15তম জায়গাটি দখল করবেন? তো দর্শক বন্ধুরা, এ বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন।